আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিওটা প্রত্যেকটা স্টুডেন্ট ফার্স্ট টাইমার হোক এবং সেকেন্ড টাইমার হোক একদম লাস্ট পর্যন্ত দেখা আমি মনে করি ফরজ। কারণ এই ভিডিওটাতে আমি মেডিকেলের যে 30-30 প্রশ্ন 30টা প্রশ্ন আসলেই হুবহু কমন পাওয়া সম্ভব কিনা কিংবা কোথা থেকে সম্ভব, এবং একই সাথে তোমার এই কোশ্চেনটা আমরা যেন কমন পাই সেটার অ্যানালাইসিসটা কি হবে, শুধু তাই না একই সাথে তুমি প্রত্যেকটা বোটানি এবং জুলজির চ্যাপ্টার ভিত্তিক অ্যানালাইসিস ইনশাল্লাহ পেয়ে যাবা। তো ফার্স্ট অফ অল কথা হচ্ছে, তোমার যে পিডিএফ গুলো আছে চ্যাপ্টার ভিত্তিক অ্যানালাইসিস, সেই পিডিএফটা ডিসক্রিপশন বক্সে কিংবা পিন করা কমেন্টে লিংক দেওয়া থাকবে। তুমি সেখান থেকে ডাউনলোড করে নিয়ে সুন্দর মতো সেটা দেখে দেখেও রিভাইজ করতে পারবা। সবচেয়ে ভালো জিনিস হচ্ছে এই অ্যানালাইসিসটা ফলো করলে তোমার রিভিশন টাইমটা অনেক ক্ষেত্রে কমে আসবে এবং প্রথমবার পড়ার সময় তুমি একটা চ্যাপ্টারের ম্যাপিং মাথায় রাইখে তুমি পড়তে পারবা। আচ্ছা, তার আগে একটা জিনিস, একটা অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে আমাদের দুইটা ব্যাচ অলরেডি লঞ্চ হয়ে গেছে। একটা হচ্ছে মেডিকেল জিকে ইংলিশ ব্যাচ, আমাদের সবচেয়ে একটা সিগনেচার ব্যাচ বলা যায়। সেটা হচ্ছে তোমার জিকে ইংলিশের প্রত্যেকটা টপিক আলাদা আলাদা করে ক্লাস, লাইভ কুইজ, এক্সাম, পোল এবং লাইভ সলভ ক্লাস এখানে সাজানো আছে। অলরেডি আমাদের ক্লাস শুরু হয়ে গেছে। সো ডিসক্রিপশন বক্সে তুমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার পাবা, সেখান থেকে জাস্ট একটা নক করলেই তোমাকে সব ডিটেলস দেওয়া হবে। সেম গোস টু আমাদের মেডিকেল পিসিবি ব্যাচ। এটা একটা আসলে হাই প্লেস ব্যাচ বাট মোস্ট ইফেক্টিভ। আমরা প্রত্যেকটা ক্লাস অ্যানালাইসিস করে দিচ্ছি। এটার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এইটা যারা এনরোল করবে তারা লাস্ট ফাইট বললাম ফ্রি অ্যাক্সেস পাবে। আচ্ছা, এখন আসো, সেটা হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে মেডিকেলের 24 সালের যে বায়োলজির প্রশ্নটা, এটা আমার কাছে স্ট্যান্ডার্ড মনে হয়েছে। ঠিক আছে, সো আমি 24 সালের প্রশ্নটা তোমাকে একটা ডেমো হিসেবে দিয়ে এই ক্লাসটা নিব। বাট এটা অ্যাকচুয়ালি সব কোশ্চেনের বেলায়, সব সালের কোশ্চেন বেলায় প্রযোজ্য। বাট আমার কাছে মনে হচ্ছে 25 সালের কোশ্চেনটা যথেষ্ট ইজি। সো 25-এর চাইতে 24টা দেখানো একটু ভালো হবে, কারণ 24টা স্ট্যান্ডার্ড আমার কাছে মনে হয়েছে। আসো, আমি একটা জিনিস তোমাকে একটু দেখাই, সেটা হচ্ছে এই যে কোশ্চেনটা, এখানে 1 নাম্বার কোশ্চেনটা দিয়ে আছে যে শুক্রাণু গঠনে অংশগ্রহণ সহায়তা করে কোন অঙ্গাণু। 10 নাম্বার কোশ্চেন, 10 নাম্বার কোশ্চেন, মেডিকেল 24 সালের কোশ্চেন, বুঝলাম। 10 নাম্বার কোশ্চেন বলতেছি। 11 নাম্বার কোশ্চেন, এই শুক্রাণু গঠনে অংশগ্রহণ করে, এটা গুরুত্বপূর্ণ। এটা সম্ভবত এর আগে ডেন্টালে এসে গেছিল। 11 নাম্বার কোশ্চেনটা মেডিকেল 24 সালে আসছে। কোষ বিভাজনের সময় কোষ প্লেট তৈরিতে সাহায্য করে কোন অঙ্গাণু? উত্তর হচ্ছে গোলগি বস্তু। এই গোলগি বস্তুর এই তথ্যটা আমাদের হাসান স্যারের যে মূল বই মেইন বুক, সেখানে লেখা আছে ভিতরে। প্লাস খেয়াল করো, আজিবুর স্যারের অনুশীলনীতে হুবহু হুবহু একদম অপশন সহ কোশ্চেনটা আসছে, হুবহু আসছে। তাহলে একটা জিনিস তোমাকে আমি বুঝাই বলি, কোশ্চেনটা কি খুব কঠিন? না। কোশ্চেনটা কি হাসান স্যারে নাই? আছে। কোশ্চেনটা কি অনুশীলনীতে আছে? আছে। নেক্সট কোশ্চেনে আসি, সেটা হচ্ছে 17 নম্বর কোশ্চেন। রেস্ট্রিকশন এনজাইম কি কাজে ব্যবহৃত হয় ডিএনএ নির্দিষ্ট অংশ কাটতে? এটা কি? এটা আমাদের একদম বেসিক কোশ্চেন। হাসান স্যারে আছে? হ্যাঁ আছে, একদম বেসিক কোশ্চেন। আজিমুর স্যারের অনুশীলনীর কোশ্চেন, মেডিকেল 24-এর কোশ্চেন পেলাম। নেক্সট আর একটা কোশ্চেন আসি। আমি তোমাকে এই ভিডিওটাতে শুধুমাত্র যে বলে দিতেছি এটা না, একটু ধৈর্য ধরো। বোটানি তোমাকে কিভাবে পড়তে হয়, জুলজি তোমাকে কিভাবে পড়তে হয়, সেটাও আমি তোমাকে দেখাই দেবো। জাস্ট কিছু তোমাকে কোশ্চেনগুলো আগে দেখাই। 11 নাম্বার কোশ্চেন, কোন ধরনের উদ্ভিদকে এফিমেরালস বলা হয়? এটা আমাদের হাসান স্যারের বইতে ছিল না তখন। হাসান স্যারের বইতে তখন কি করা ছিল না। কিন্তু আলিম স্যারের যে এক্সট্রা ইনফো শিট আমরা প্রোভাইড করছি, সেই শিটেও সুন্দর করে লেখা ছিল। এবং শুধু তাই না, এটা সরাসরি অনুশীলনীতেও আসছে, সরাসরি অনুশীলনীতে আসছে। এইবারের সামনের বার বা এইবার 2026 সালে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন কিরকম হবে অনেকে জিজ্ঞেস করতেছো। আমার কাছে মনে হইতেছে আইদার ইজি হবে অথবা স্ট্যান্ডার্ড হবে। হার্ড করার কোনো ওয়ে আমি দেখতেছি না। ভাইয়া কিভাবে? এটা তোমরা বুঝবা না, কিন্তু আমরা যদি বিগত 10 বছরের প্রশ্ন এবং 10 বছরের অবস্থা, এইচএসসি ব্যাচের অবস্থা খেয়াল করি, আমরা দেখতে পাই যে এই জিনিসটাই হওয়ার সম্ভাবনা 99%। আচ্ছা, খরা এড়ানো উদ্ভিদকে বলা হয় এফিমেরালস। তাহলে কোশ্চেনটা কি সরাসরি আলিম স্যারের এক্সট্রা ইনফো থেকে, এবং শুধুমাত্র এক্সট্রা ইনফো না, অনুশীলনী থেকে উঠাই দিছে গেল। এরপরে কোশ্চেনটা আসলো, সেটা হচ্ছে আমাদের এই জায়গায় একটা গুরুত্বপূর্ণ কথা আছে যে এই জিনিসটা খেয়াল করো। মালবেসি গোত্রের গুরুত্বপূর্ণ উদ্ভিদসমূহের বৈজ্ঞানিক নাম। মালবেসি গোত্রের গুরুত্বপূর্ণ উদ্ভিদসমূহের বৈজ্ঞানিক নাম। প্রথম কথাটা হচ্ছে এই যে মালভেসি এবং এই যে পোয়েসি, এই দুইটা গোত্রের 1 নাম্বার কথা শনাক্তকারী বৈশিষ্ট্য। এটা কি সবচেয়ে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিকের মধ্যে পড়ে।
এবং তুমি যেই কোচিংই করো না কেন, তোমার অফলাইনের ভাইয়া বলো বা অনলাইনে আমরা বলো, সবসময় বলি যে এই মালভীতি এবং পয়েসি গোত্রের বিভিন্ন উদ্ভিদের বৈজ্ঞানিক নাম এবং তার ব্যবহার, কোনটির কচি পাতা খাদ্য হিসেবে ব্যবহার করা হয়, ত্বক বা পীড়া পাকস্থলী পীড়াতে কোনটা ব্যবহার করা হয়, তারপরে এই যে কার্পাস তুলা, কেনাফ মেস্তাপার, এটা খুবই গুরুত্বপূর্ণ। কেনাফ মেস্তাপাতের যে বৈজ্ঞানিক নাম, এটা ভার্সিটিতে এসে গেছে। তাহলে এই মালভিসি এবং পয়েসি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য, গুরুত্বপূর্ণ উদ্ভিদের বৈজ্ঞানিক নাম এবং নামের সাথে সাথে ব্যবহার, এটা কি, এটা একটা টপ মোস্ট ইম্পর্টেন্ট টপিক থেকে প্রশ্ন হয়েছে। তাহলে প্রশ্ন বললাম ইম্পর্টেন্ট টপিক থেকেই হয়েছে এবং সরাসরি কার্পাস তুলার কোশ্চেনটা আসে, নিচের কোনটি কার্পাস তুলার বৈজ্ঞানিক নাম, এবং এটা ভার্সিটিতে আসা কোশ্চেন। কেনাফ মেস্তাপাটেরটা ভার্সিটিতে আসা কোশ্চেন গেল। এরপরে কোশ্চেনটা একটু খেয়াল করো, নিচের কোনটিকে সংক্রমণক্ষম পূর্ণাঙ্গ ভাইরাস বলে? 35 নম্বর কোশ্চেন, মেডিকেল 24 ভিরিয়ন। প্রশ্নটা আসছে কোথা থেকে? প্রশ্নটা আসছে সাব ভাইরাল সত্তা থেকে। প্রশ্নটা আসছে কোথা থেকে? সাব ভাইরাল সত্তা, সাব ভাইরাল সত্তা। খেয়াল করো টপিকটা, খেয়াল করো এই টপিকটা কি অবশ্যই ইম্পর্টেন্ট, ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। ভিরিয়ন, ভিরয়েড, প্রিয়ন্স, স্যাটেলাইট পড়ছো না? হাসান স্যারে আছে, হাসান স্যারে আছে, এটা মাজেদা ম্যাডামের অনুশীলনীতে আছে, আছে, যে কোনো বইতে এই কোশ্চেনটা আছে। তার মানে আমি তোমাকে বুঝাইতে যাচ্ছি কোশ্চেন ইম্পর্টেন্ট টপিক থেকেই হচ্ছে, কোশ্চেন হাসান স্যারের বই থেকেই হচ্ছে, কোশ্চেন যদি হাসান স্যারের বাইরে যায় সেটা অনুশীলনী থেকে হচ্ছে। যদি সর্বোচ্চ হার্ড করে এক্সট্রা ইনফো, আমরা যে শীট দিছি সেটার পিডিএফও তুমি পেয়ে যাবা কমেন্টে, সেই পিডিএফ পড়লেই হবে, এক্সট্রা ইনফো ওইটুক পড়লেই হবে, ওইখান থেকেই কোশ্চেন হবে। আমরা সব খাইতে যাই, আলটিমেটলি কিছুই হজম করতে পারি না। কিন্তু এই প্রশ্নও তুমি চিন্তা করো, এই প্রশ্নগুলো আবার ভুল করে আসছে, যার কারণে চান্সটা মিস হয়েছে। সো ইম্পর্টেন্ট কোশ্চেনটা পারাই হচ্ছে সার্থকতা। আমরা নেক্সট কোশ্চেনে আসি, সেটা হচ্ছে কোষের কোথায় ক্রেবস চক্র সংঘটিত হয়? উত্তর হচ্ছে কি মাইটোকন্ড্রিয়া। উত্তর, এটা মেডিকেল 20-21 সালের কোশ্চেন, 12-13 সালের কোশ্চেন। তাহলে কোশ্চেনটা এটা সরাসরি কই থেকে করা হয়েছে? কোশ্চেন ব্যাংক থেকে করা হয়েছে। তাহলে কোশ্চেন ব্যাংক থেকে হুবহু কমন পড়ে। এবং এই টাইপের কোশ্চেন তুমি যদি দেখো, কোষের কোন অংশে গ্লাইকোলাইসিস ঘটে, কোন অংশে ক্রেবস চক্র ঘটে, কোন অংশে ইটিসি ঘটে, প্রত্যেকটা জিনিস বললাম সেম ক্যাটাগরি কোশ্চেন, এবং এটাও ডেন্টালে আসছে, এর আগের প্রশ্ন মেডিকেলে আসছে। অর্থাৎ এই যে টপিক তথা কোন চক্রটা কোথায় সংগঠিত হচ্ছে, কোন চক্রে কতটা এটিপি তৈরি হচ্ছে, এবং কোন চক্রের প্রধান এনজাইম কোনটা, কোন চক্রের নিয়ন্ত্রক কোনটা, 25 সালে আসলে গ্লাইকোলাইসিসের নিয়ন্ত্রক কোনটা, আসছে না? তাহলে ইম্পর্টেন্ট টপিক থেকে বললাম প্রশ্নটা হচ্ছে গেল। নেক্সট কোশ্চেন আসো 12 নাম্বার, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর প্রধান জীবজ উপাদান কোনটি? এটা হাসান স্যারের ছিল না, প্লাজমিড। এটা আলিম স্যারের অনুশীলনীতে আছে কি নাই? আছে। আমরা যে এক্সট্রা ইনফো শীট দিছি আছে কি নাই? আছে। তাহলে এক্সট্রা ইনফো শীট এবং অনুশীলনীর বাইরে তোমার সলভ করার কোনো প্রয়োজন আছে? তুমি একটা জিনিস আমরা ভুল করি, আমরা কোশ্চেন ব্যাংক এবং অনুশীলনী প্রশ্ন ব্যাংক একবার সলভ করি, ভাবি ওকে আর কোনো সমস্যা নেই, এখন নতুন নতুন বই প্র্যাকটিস করতে হবে। সম্পূর্ণ ভুল ধারণা। তোমার কোশ্চেন ব্যাংক আর অনুশীলনীর যে প্রশ্নগুলো দিয়ে আসছে, অনুশীলনীর প্রশ্ন, সম্ভাব্য প্রশ্ন বাদ দিয়ে দাও, অনুশীলনীর প্রশ্ন তুমি যদি 100 বার পারো, 100 বার সলভ করো, এইটাই তোমার চান্স পাওয়ার মেইন হাতিয়ার হয়ে দাঁড়াবে। আসো আমরা নেক্সট কোশ্চেনে ঢুকি, সেটা হচ্ছে এই কোশ্চেনটা খেয়াল করো, ভাইরাসের বংশবৃদ্ধিতে পোষকের কোন অঙ্গ ব্যবহৃত হয়? রাইবোজোম। এইটা কি একদম বেসিক কোশ্চেন ভাই, ভাইরাসের পোষক কোষের বংশবৃদ্ধি, তাহলে এখানে তো ভাইরাসের প্রোটিন তৈরি করা লাগে, প্রোটিন কোড, তাহলে প্রোটিন তৈরি করার জন্য কোন অঙ্গ লাগে? রাইবোজোম। বেসিক কমন সেন্স বের করা যায়। ইভেন দেখো এটা আলিম স্যারের বইয়ের 1 নাম্বার অনুশীলনী, জাস্ট টিচার কি করছে, বইটা খুলছে, অনুশীলনী প্রশ্নটা পছন্দ হয়েছে, দিয়ে দিছে। তাহলে অনুশীলনী বারবার সলভ করার গুরুত্ব আমি তোমাকে বুঝাইতে পারতেছি। আরেকটা কোশ্চেনে আসো, 6 নাম্বার কোশ্চেন, টিস্যু কালচার প্রযুক্তির প্রাথমিক উদ্দেশ্য। সরাসরি মেডিকেল 24 আসলো, এটা আমাদের হাসান স্যারে নাই, এটা আমাদের সরাসরি আলিম স্যারের বইতে আছে। আলিম স্যারের বইয়ের একদম অনুশীলনী প্রশ্ন, একদম হুবহু অনুশীলনী প্রশ্ন। এখানে আলিম লেখা মানে কি হুবহু অনুশীলনী প্রশ্ন, এরকম না যে আলিম স্যারের বইয়ের ভেতরের থেকে কোনো তথ্য বানায় এখানে প্রশ্ন করা হয়েছে। বিভিন্ন লেখকের মূল বইয়ের অনুশীলনী প্রশ্ন, একদম হুবহু গেল। এরপরে কোশ্চেনটা আসি, সেটা হচ্ছে 6 নাম্বার প্রশ্ন। আচ্ছা 6 নাম্বার একই প্রশ্ন বারবার দুইবার চলে আসছে, কোনটি পিউরিন বেস? এটা হাসান স্যারে আছে, হাসান স্যারে আছে, এটা বেসিক কোশ্চেন, এবং আলিম স্যারের হুবহু অনুশীলনী কোশ্চেন। অ্যাডনিন গুয়ানিনকে বলা হয় পিউরিন, থাইমিন ইউরাসিল কে বলা হয় পাইরিমিডিন, এটা আমরা সবাই জানি। সাইটোসিন কে বলা হয় পাইরিমিডিন। এরপরে কোশ্চেন আসো, এই 6 নাম্বার, ডিটের কোনটিকে জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যু বলা হয়? এই যে কোষ বিভাজনের জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যু আর টক্সিনের কারণে বা বিষাক্ত পদার্থের কারণে যে মৃত্যু, অ্যাপোপ্টোসিস এবং নেক্রোসিস, খুবই গুরুত্বপূর্ণ টপিক।
অ্যাপোপ্টোসিস কোথায় কোথায় হয়, নেক্রোসিস কোথায় কোথায় হয়, এটাও গুরুত্বপূর্ণ টপিক। তাহলে এটা ডেন্টালে আসা কোশ্চেন, এটা মেডিকেলে আসা কোশ্চেন। তাহলে কোশ্চেন ব্যাংক থেকে হুবহু আমরা কমন পাচ্ছি, কোশ্চেন ব্যাংক থেকে হুবহু কমন, কোশ্চেন ব্যাংক থেকে টাইপও কমন আমরা পাচ্ছি। আসো নেক্সট কোশ্চেন আসি, সেটা হচ্ছে এনজাইমের মধ্যে একটা ছক। আমাদের বিভিন্ন প্রকার এনজাইম আছে না, এনজাইম আছে আমাদের যে কোষ রসায়নের যে চ্যাপ্টারটা, তৃতীয় অধ্যায়ের বিভিন্ন এনজাইমের যে ব্যবহার, বিভিন্ন এনজাইমের ব্যবহার, এনজাইমের এনজাইমের ব্যবহার, এটা কি ভাই? এটা কি খুব কম মানে একদম ফেলে দেওয়ার মতো না? এটা তো সুপার ডুপার ইম্পর্টেন্ট। এনজাইম মানেই হচ্ছে এনজাইমের ব্যবহার। এটা প্রত্যেকের বইতেই দাগানো আছে, প্রত্যেকেই মুখস্থ করো, পরীক্ষা হলে পারো না। কারণ কি? তুমি বারবার পড়ো না। উত্তর কি দিছে? ইউরোবাইলেস। দেখো, মস্তিষ্ক ধমনির জমাট রক্ত গলাতে ব্যবহৃত হয়। মেডিকেল 24, এটা ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন। এটা ভার্সিটিতে প্রচুর পরিমাণে আসছে এর আগে, এটা ভার্সিটিতে প্রচুর পরিমাণে আসছে। তাহলে এইটাও বললাম কোশ্চেন ব্যাংক বলা যায়, বলা যায়। এবং এটা অনুশীলনীতেও আছে, অনেক বইয়ের অনুশীলনীতে আসছে। শুধু তাই না, এটা বোর্ড কোশ্চেন ভাই, এটা সম্পূর্ণ বোর্ড কোশ্চেন। মস্তিষ্ক ধমনির জমাট রক্ত গলাতে কোন এনজাইম ব্যবহার করা হয়? উত্তর হচ্ছে ইউরোবাইলেস। ইম্পর্টেন্ট টপিক থেকে প্রশ্নটা করা হয়েছে। এটা বিগত বছরের ভার্সিটির প্রশ্ন, এটা বিগত বছরের বোর্ডের প্রশ্ন। নেক্সটে আসো, বলা হলো 10 নম্বর, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি প্রয়োগে সৃষ্ট নতুন জীবকে কি বলে? ট্রান্সজেনিক। এটা হাসান স্যারে আছে, সরাসরি হাসান স্যারে আছে। এটা আলিম স্যারের সরাসরি অনুশীলনীতে আছে। এরপরে আসো হাইড্রার বহিঃকোষীয় পরিপাক। আচ্ছা, তার মানে আমরা বোটানি পার্টটা শেষ করে ফেলাইছি। তাহলে তোমার এখন বোটানি পড়ার জন্য তোমাকে কি পড়তে হবে? তোমার প্রথম ডেলি দাও হাজারটা জিনিস সলভ করো, তুমি মেইন বই পড়ো, 3-4টে বই পড়ো না। তুমি কি করবা? ফার্স্টে কোশ্চেন ব্যাংকটা সুন্দর করে অ্যানালাইসিস করো যে এই অধ্যায়ের কোন টপিক থেকে কিভাবে প্রশ্নগুলো আসছে। তাহলে আমি কি করতেছি? আমি টপিকটা জানতেছি, 2 নম্বর আমার কোশ্চেনটা সলভ হয়ে যাইতেছে, এবং মাথার মধ্যে একটা ম্যাপিং হয়ে যাইতেছে যে আচ্ছা এই অধ্যায়ের এই জিনিসটা বেশি ইম্পর্টেন্ট, তাহলে এইটা আমার মাথার মধ্যে মুখস্থ রাখাই লাগবে। সেটুসে একটা অধ্যায়ের 100টা সেটুসে 100টা লাইন আছে। এখন তোমার মাথায় 100টা লাইন নিতে পারতেছ না, কিন্তু অ্যানালাইসিস করার পরে তুমি দেখলা যে এখান থেকে 40টা লাইন থেকেই প্রশ্ন আসার সম্ভাবনা সর্বাধিক। সেটুসে 20টা ইম্পর্টেন্ট লাইন আছে আর 20টা থেকে প্রশ্ন আসছে, 40টা লাইন তুমি টানা মুখস্থ করতে পারতেছো। এরপরে বাকি রইল 60টা লাইন। তাহলে তোমার প্রথম কাজ হচ্ছে এই 40টা লাইন নিজের মাথার মধ্যে মুখস্থ করা। এই অ্যাবিলিটি মোটামুটি সবারই আছে, কিন্তু প্রথমেই আমরা 100টা লাইন যদি মুখস্থ করতে চাই, এক্সট্রা ইনফো মুখস্থ করতে চাই, তাহলে বলে আমরা ব্রেন নিতে পারবে না, ধাপে ধাপে দিতে হবে। তাহলে আমরা কোশ্চেন ব্যাংকটা অ্যানালাইসিস করে টপিকটা সিলেক্ট করলাম, টপিক কিছু কিছু অংশ বাদ দিয়ে দিলাম, মানে এগুলি আমার মুখস্থ করতে হবে, এগুলি আমার কঠিন লাগতেছে, এগুলি আমি ধাপে ধাপে মুখস্থ করবো। ঠিক আছে? আচ্ছা, এরপরে তুমি আমাদের পিসিবি, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, মানে কি বলবো, একটা ওভার হাইপ না বলে আর আসলে মানে হাইপনেস বলা যায়, এর প্রত্যেকটা ক্লাস অ্যানালাইসিস করে নিয়ে আসে, ক্লাসে খুব সুন্দর করে দাগাই দিয়ে আছে, সুন্দর করে মুখস্থ করে দেওয়া হয়েছে। তুমি সেটা একটা ক্লাস করলা, তোমার যেই প্ল্যাটফর্মে ভালো লাগে ক্লাস, সেই ক্লাস করলা, বাট টাইম বেশি যেন না যায়, টাইম বেশি না যায়। আমাদের পিসিবির প্রত্যেকটা ক্লাস হচ্ছে 1 ঘন্টা করে। তাহলে ক্লাস করার কারণে তুমি বললাম ওই অধ্যায়টার মধ্যে মিনিমাম 50-60% নিতে পারছো, মিনিমাম 50-60% নিতে পারছো। এরপরে আইসে তুমি সেই অধ্যায়টা নিজে পড়ো, নিজে পড়ো। সমস্যা এই নিজে পড়ার একটা মেন্টাল সেটআপ আছে, সেটা হচ্ছে প্রবলেম বেসড পড়াশোনা। যে আমি একটা পৃষ্ঠা পড়তেছি, একটা টপিক পড়তেছি, তাহলে এই মেন্টালিটিটা আমার মধ্যে রাখতে হবে যে এখান থেকে একটা কোশ্চেন যদি আসে, সেটা হোক সবচেয়ে কঠিন বা সবচেয়ে সহজ, আমি পারবো কিনা। এই স্যাটিসফ্যাকশনটা প্রত্যেকটা পৃষ্ঠা পড়ার সময়, টপিক পড়ার সময় এটা রাখতে হবে। নিজের মনকে প্রশ্ন করতে হবে, আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন পারবো কিনা, বা এই লাইন থেকে এই টপিক থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে, এবং এই প্রশ্ন আসলে আমরা কোথায় কোথায় আটকাইতে পারি, এইটা তোমার ওই কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস না করা পর্যন্ত হবে না। এরপরে তুমি কি করো? জাস্ট অনুশীলনী। তোমার কোচিং যা যেখান থেকে ইচ্ছা সেখান থেকে প্রশ্ন করুক। তোমার কাজ হচ্ছে 1, 2, 3, 4 আর একটা টপিক আছে, সেটা হচ্ছে আমাদের এক্সট্রা ইনফো। আমাদের এক্সট্রা ইনফো পিডিএফ তুমি যদি পড়ো, তোমার যদি মুখস্থ থাকে, তুমি প্রিন্ট করে মুখস্থ করো, 2-3 বার পড়ো, তোমার সব এক্সট্রা ইনফো কভার হয়ে যাবে। এই প্রত্যেকটা চ্যাপ্টার তুমি যদি এই সিকোয়েন্স অনুযায়ী রিপিট করতে থাকো এবং পরবর্তীতে তুমি রিভিশন দাও, ইনশাল্লাহ তোমার বোটানি থেকে যতগুলাই প্রশ্ন আসুক, 15টা 16টা 17টা যেই প্রশ্ন আসুক, ইনশাল্লাহ তুমি পারবা। তো এখানে আর একটা কথা বলে রাখা ভালো, যখন তুমি একটা অধ্যায় প্রথমবার পড়তেছো, তোমাকে এই অনুশীলনীর প্রশ্ন এবং কোশ্চেন ব্যাংক তুমি অবশ্যই দাগায় রাখবা।
যে আমি রিভিশন দেওয়ার সময় তো সব কোশ্চেন আবার রিভাইজ দিতে পারবো না, এই কোন কোশ্চেন গুলো একটু ইউনিক যেটা হাসান স্যারের নাই একেবারেই, সরাসরি আলিম স্যার এর কোশ্চেন তুমি যদি ওটা না পড়ে যাও, তুমি বেসিক ইনফরমেশন দিয়ে বা কমন সেন্স দিয়ে বা হাসান স্যার যেটুকু পড়ছো সেটুকু দিয়ে তুমি উত্তর করতে পারবে না। যেরকম ভাইরাসের যেই প্রোটিন তৈরিতে বা ভাইরাসের যেই অংশ বংশবৃদ্ধিতে কোনটা তৈরি কোন অঙ্গাণু লাগে, এটা তুমি বেসিক কমন সেন্সে পারবা, কিন্তু ওই যে প্রধান জীবজ উপাদান রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির প্রধান জীবজ উপাদান কোনটা, এটা বললাম তুমি যদি হাসান স্যার শুধুমাত্র পড়ে যাও বেসিক কমন সেন্সে পারবা না। এটা পড়তে হলে তোমাকে স্পেসিফিকলি আলিম স্যার বা জিবুর স্যারের তথ্যটা পড়তে হবে, অনুসরণটা পড়তে হবে। সো এরকম ইউনিক অ্যাটিপিক্যাল কোশ্চেন তুমি দাগায় রাখো, এবং ইউনিক যে পয়েন্টগুলো ইম্পর্টেন্ট ম্যাপিংটা তুমি মাথার মধ্যে সেট করছো, এটা মাথার মধ্যে ধরে রাখার চেষ্টা করো। এটাই তোমাকে রিভাইজ দেওয়ার সময় হেল্প করবে, কম সময়ে তুমি বেশি পড়া রিভাইজ দিতে পারবা। আচ্ছা, এখন আসো জুওলজিতে হাইড্রার বহুকোষীয় পরিপাক কোথায় সংঘটিত হয়? উত্তর হচ্ছে সিলেন্ট্রন। এটা কি আজমল স্যারে আছে? আছে। এটা মাঝে জামার এবং অনুসরণীতে আছে? আছে। এটা বেসিক ইনফরমেশন আছে। ওকে, এরপরে কোশ্চেন, এইখানে একটা কথা আছে, দেখো হাইপোথ্যালামাসের কাজ জীবতাত্ত্বিক ঘড়ি হিসেবে কাজ করে কোনটা? মেডিকেল 24-এর কোশ্চেন, তাই না? মেডিকেল 24-এর কোশ্চেন। এখন এই যে কোশ্চেনটা এখান থেকে করা হইলো, এই যে হাইপোথ্যালামাসের প্রত্যেকটা কাজ ইম্পর্টেন্ট। হাইপোথ্যালামাস, থ্যালামাস এবং এই যে আমরা তোমার সুষুম্না কাণ্ড থেকে শুরু করে, অর্থাৎ তোমার সেরিব্রাম থেকে শুরু করে একদম পশ্চাৎ মস্তিষ্কে শেষ পর্যন্ত প্রত্যেকটা অংশের কাজ গুরুত্বপূর্ণ টপিক। হাইপোথ্যালামাস থেকে এর আগে মেডিকেলের প্রশ্ন আসছে, এর আগে ডেন্টালে প্রশ্ন আসছে, হাইপোথ্যালামাস অবশ্যই একটা ইম্পর্টেন্ট টপিকটা খেয়াল করো, ইম্পর্টেন্ট টপিক থেকেই প্রশ্নটা করা হয়েছে, কোনো উল্টাপাল্টা প্রশ্ন করা হয় নাই। নেক্সটে আসো। আচ্ছা, এই যে ক্ষুধার যে প্রশ্নটা, এটা একটু দাগাইতে ভুল হয়েছিল, মেবি পরবর্তীতে দাগানো হয়েছে, ক্ষুধা থেকে প্রশ্নটা আসলো। এরপরে আসো, সেটা হচ্ছে মূল দেহের মধ্যভাগে পেশি সংযুক্তির জন্য খসখসে ডেলটয়েড রিজ পাওয়া যায় কোন অস্থিতে? দেখো তো লেখা আছে, এটা আমাদের সরাসরি আজমল স্যারের বইতে আছে। আচ্ছা, আজমল স্যারের বইতে একদম সুন্দর করে লেখা আছে ডেলটয়েড রিজ থাকে, ডেলটয়েড রিজ থাকে। তাহলে ইম্পর্টেন্ট কোশ্চেন ভাই আমার, ডেলটয়েড রিজ মানে এইটা যে কোনো ভাইয়া তোমাকে পড়ানোর সময় পড়াবে, কারণ এটা মেডিকেলের ম্যাডামদের টিচারদের খুব কমন কোশ্চেন। হিউম্যারাস আমাদের ধরাইলেই ভাই ভাই বলতো যে এই যে একটা লাইন আছে এটাকে কি বলে? ডেলটয়েড রিজ। এখানে কোন মাসেল এসে সংযুক্ত হয়? ডেলটয়েড মাসেল, দ্যাটস ইট। আচ্ছা, এরপরে আসো, প্রশ্নটা করা হয়েছে, যদি একটু ঝাপসা লাগতেছে, ফুসফুসের আবরণের নাম। ভাই এটা খুব কমন জিনিস, প্লিউরা, কমন কোশ্চেন না, এটা কি অনুশীলনে ধরা লাগে না? এটা তো বাচ্চা পোলাপান ক্লাস 11-12 যে কেবল ফার্স্ট ইয়ারে পড়তেছে, ফুসফুসটা চ্যাপ্টার পড়ছে, সেও পারবে। এরপরে কোশ্চেন বলা হয়েছে মানুষের দ্বিতীয় মস্তিষ্ক নামে পরিচিত, এটা আমাদের তখন ইসে ছিল না, আজমল স্যারের ছিল না, এটা আলিম স্যারের সুন্দর করে দেওয়া ছিল, এবং আলিম স্যারের অনুশীলনীতেও দেওয়া ছিল এন্টেরিক স্নায়ুতন্ত্রের, তাহলে এটা অনুশীলনীর প্রশ্ন। দেখো তো এই প্রশ্নটা তুমি কি আজমল স্যার পড়লে পারবা? তাহলে এই জন্য আমি বলতেছি যে এই কোশ্চেন গুলো আজমল স্যারের নাই, তুমি দেখলে বুঝতেছো এটা তুমি পড়ো নাই আজমল স্যারে, সেই কোশ্চেনটা তুমি দাগায় রাখো, রিভিশন দেওয়ার সময় এই কোশ্চেন গুলো বারবার রিভাইজ দিবা। এরপরে আসো, সেটা হচ্ছে বলতে এই যে 7 নাম্বার কোশ্চেন, 7 নাম্বার পার্ট থেকে কোশ্চেনটা আসছে, সেটা হচ্ছে ভেস্টিবুলার যন্ত্র ককলিয়ার উপরের অস্থিময় ল্যাবিরিন্থ মেমব্রানাস ল্যাবিরিন্থ থেকে গঠিত ভারসাম্য রক্ষা করে। এটা সরাসরি আজমল স্যারের বইয়ের ছক, ইভেন আজমল স্যারের বইয়ে এটা বোল্ড করে লেখা আছে, ভারসাম্য রক্ষা করে কে, আর শ্রবণ গ্রাহক যন্ত্ররূপে কাজ করে কে? অর্গান অফ কর্টি বা ককলিয়া, এই দুইটা হইতেছে আমার শব্দ তরঙ্গ গ্রহণ করে তথা শ্রবণের সাথে জড়িত, আর ভেস্টিবুলার যন্ত্র এটা হচ্ছে ভারসাম্য রক্ষা করার সাথে জড়িত। এই দুইটা কোশ্চেনই হচ্ছে আমাদের বোর্ড কোশ্চেন, আমাদের দুইটা কোশ্চেনই একদম ঢাকা বোর্ডেরই কোশ্চেন। এরপরে আসো, বলছে ডিম্বাণু উৎপন্ন করে ডিম্বাশয় এত এছাড়া স্ত্রী প্রজেস্টন নিচের কোনটি স্ত্রী হরমোন হিসেবে কাজ করে? একদম আজমল স্যারের দাগানো লাইন, আজমল স্যারের কি দাগানো লাইন থেকে প্রশ্ন আসছে, একদম সরাসরি দাগানো লাইন থেকে প্রশ্ন আসছে। নেক্সট কোশ্চেনে বলছে ইউরিয়া তৈরি, আমরা সবাই জানি যে ইউরিয়া তৈরি কোথায় হয়? অর্নিথিন চক্রের মাধ্যমে যকৃতে তৈরি হয়, একদম দাগানো লাইন থেকে, বোল্ড করা লাইন থেকে প্রশ্ন আসছে, ইম্পর্টেন্ট লাইন থেকে প্রশ্ন আসছে। এরপরে আসলো, সেটা হচ্ছে অ্যান্টিবডির প্রকারভেদ। মেডিকেলে যদি হাতে গোনা 10টা ইম্পর্টেন্ট টপিক তুমি লেখো, তার মধ্যে অ্যান্টিবডির প্রকারভেদ অন্যতম হবে, তারপরে ভ্যাকসিনের প্রকারভেদ অন্যতম হবে, ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। এবং এইখান থেকে তুমি দেখো, তুমি অ্যানালাইসিস কি করতেছো, আমি বলছিলাম কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করো, দেখো মেডিকেল 16, মেডিকেল 21, ডেন্টাল 19, তাহলে এই টপিকটা থেকে মেডিকেলের প্রশ্ন আসছে, 24-এও আসছে, 25-এ দেখতে হবে,
একটু ভুলে গেছি, বাট সামনেও আসবে 100%, লিখে রাখো। তাহলে এই টপিকটা তোমার অবশ্যই অবশ্যই মুখস্থ করতে হবে যেভাবেই হোক। ইভেন শুধু তাই না, এটা বললাম একটা অনুশীলনীর প্রশ্ন সরাসরি দেওয়াও আছে যে অ্যালার্জিক অ্যান্টিবডির সাথে অ্যালার্জির সাথে জড়িত অ্যান্টিবডি কোনটা, আইজিই, এটা সরাসরি অনুশীলনীর প্রশ্ন আছে। এরপরে আসো এই যে করোটিক স্নায়ু। ভাই আমি তোমাকে বললাম না, তুমি যদি 10টা ইম্পর্টেন্ট টপিক সিলেক্ট করো, তার মধ্যে করোটিক স্নায়ু অন্যতম হবে। 10টার মধ্যে করোটিক স্নায়ুকে আমি রাখবো হচ্ছে 2 নাম্বার টপিকে। করোটিক স্নায়ুকে কয় নাম্বার টপিক রাখবো, 2 নাম্বার টপিকে রাখবো। এখান থেকে দেখো তো কয়টা কোশ্চেন আসছে, তুমি একটু কোশ্চেন ব্যাংকটা যদি অ্যানালাইসিস করো, ডেন্টাল 17, 20, ডেন্টাল 16, 18, মেডিকেল 24, মেডিকেলেও আসছে, মেবি এখানে লেখা হয় নাই, মেডিকেলেও আসছে প্রচুর পরিমাণে কোশ্চেন। প্রশ্ন হয় এখানে 2 টাইপের, নিচের কোনটি সংবেদী স্নায়ু বা সংবেদী স্নায়ু নয়, চেষ্টীয় স্নায়ু বা চেষ্টীয় স্নায়ু নয়, মিশ্র স্নায়ু বা মিশ্র স্নায়ু নয়, আর একটা হচ্ছে কাজ দিয়ে, যেমন স্বাদ গ্রহণের সাথে কোনটা সংশ্লিষ্ট, পাকস্থলীর সাথে কোনটা সংশ্লিষ্ট, জিহ্বা বিচলনের সাথে কোনটা সংশ্লিষ্ট, দ্যাটস ইট। সো ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা, ফেশিয়াল স্নায়ু স্বাদ গ্রহণের সাথে সংশ্লিষ্ট, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই কোশ্চেনটা মেডিকেলে আসার আগে ভার্সিটিতে আসছে, মেডিকেলে আসার আগে বোর্ডেও আসছে। এরপরে বলছে অ্যানজিওপ্লাস্টি। দেখো, বড় ধরনের অস্ত্রোপচার না করে সংকীর্ণ গহ্বরকে প্রশস্ত গহ্বর, অর্থাৎ একটা এরকম ধমনী আছে চুপসায় গেছে, সেটাকে আমার মোটা করে দিতে হবে। এইটা কি একদম বেসিক, একদম অ্যানজিওপ্লাস্টির সংজ্ঞার মধ্য থেকে প্রশ্ন করা হয়েছে। আমাদের আজমল স্যারে আছে একদম ইম্পর্টেন্ট বোল্ড করা লাইন থেকে প্রশ্নটা করা হয়েছে। এরপরে প্রশ্ন বলা হয়েছে কোন রক্তনীকে হেপারন ক্ষরণ করে, এটা ঢাকা বোর্ডের কোশ্চেন ভাই, ঢাকা বোর্ডের কোশ্চেন, এটা অনুশীলনীর কোশ্চেন, এটা বেসিক কোশ্চেন, বেসিক কোশ্চেন। এরপরে আসো, ডাক্টাস কুভেরি রুই মাছের কোন তন্ত্রের অংশ, উত্তর হচ্ছে শিরাতন্ত্রের। আলিম স্যারের অনুশীলনী। এই প্রশ্ন কি আজমল স্যারেরাই? হ্যাঁ, এই প্রশ্ন আজমল স্যারেরও আছে, মেডিকেল 24-এর কোশ্চেন। এরপরে আসো, সেটা হচ্ছে পেসমেকার যা করে, এটি মন্থর হৃদস্পন্দনকে গতিশীল করে, দ্রুত হৃদস্পন্দনকে স্বাভাবিক করে। এইটা মেডিকেল 24, এই কথাটা আছে সরাসরি আমাদের আজমল স্যারের বইতেও আছে, আবার সরাসরি আমাদের আলিম স্যারের বইতেও আছে। অর্থাৎ এটা একটা বেসিক ইনফরমেশন যে আসলে পেসমেকার বলতে আসলে আমরা কি বুঝি, রিদম মেকার, যে রিদমটা ঠিক রাখে, দ্রুত হইলে ধীর করবে, ধীর হইলে দ্রুত করবে, দ্যাটস ইট, স্বাভাবিক করবে আর কি। এরপরে কোশ্চেন খেয়াল করো, আলিম স্যার অনুশীলনী কোশ্চেন, নিচের কোনটি মূত্রের নন নাইট্রোজেনাস উপাদান? এটা বললাম যে নাইট্রোজেনাস এবং নন নাইট্রোজেনাস উপাদান আমাদের আজমল স্যারের একটা ছক আছে, সেখান থেকেও তুমি যদি না পড়ো, তুমি যদি অনুশীলনীও পড়ো, একদম সরাসরি অপশন সহ তুমি কমন পাইতেছ, উত্তর হচ্ছে কিটোন বডিজ। এরপরে কি বললো, মানব দেহে প্রতি বৃক্কে প্রবাহিত রক্তের পরিমাণ, প্রত্যেকটা বৃক্কে, তাহলে টোটাল বৃক্কে কত, 1200, একটা বৃক্কে 600, প্রতি বৃক্কে বলছে 600। আজমল স্যারের অনুশীলনীর প্রশ্ন, একদম আজমল স্যারের অনুশীলনী প্রশ্ন, ভেতরের প্রশ্ন। এরপরে বলছে পিত্তরসের চর্বি জাতীয় খাদ্যকে কোন প্রক্রিয়ায় ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত করে, ইমালসিফিকেশন। দেখো তো, এটা বোল্ড করা লাইন না, দাগানো লাইন, লাল কালার দিয়ে দাগানো একটা লাইনই আছে, একটা লাইন ভাই। এটা বললাম আমার দাগানো পিডিএফ, এমন না যে আমি কোশ্চেন সলভ করার পরে দাগাইছি, দাগানো হয়েছিল আমি পাশে, পরবর্তীতে কোশ্চেন যখন আমি অ্যানালাইসিস করি আমি দেখতে পেয়েছি এখান থেকে কোশ্চেন আসছে, তো দাগানো লাইন থেকেই প্রশ্ন আসছে। তার মানে আমি তোমাকে যে কথাটা বলতেছি যে জুওলজির বেলায়ও তোমার সেম, ফার্স্টে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করতে হবে, এরপরে তোমার ক্লাস করলা, এরপরে তুমি মূল বই পড়লা, মেইন বুক, এরপরে তোমার কি করতে হবে, অনুশীলনী পড়তে হবে। এখন অনুশীলনী কোনগুলা পড়বো, অনুশীলনী অবশ্যই আমাদের আলিম স্যার, আজিবুর স্যার, বোটানির বেলায় আলিম স্যার, আজিবুর স্যার, জুওলজির বেলায় আলিম স্যার, আজিবুর স্যার। আমাদের জুওলজিতে আরেকটা জাস্ট মাজেদা ম্যাডামের অনুশীলনী প্রশ্নগুলা এক্সট্রা করে পড়তে হবে। এরপরে তুমি এক্সট্রা ইনফো পড়ো, এরপরে তুমি আমাদের এক্সট্রা ইনফো শীট পড়ো, এবং এক্সট্রা ইনফো সবকিছু লাগবে না, আমরা যেগুলি দিচ্ছি ওগুলি 100% এনাফ ইনশাল্লাহ। এখন আসো তোমাদের সেটা হচ্ছে আমরা আরেকটা জিনিস দেখাই, এইখানে আমরা কি করছি, আমি আর তোমাকে চ্যাপ্টার ভিত্তিক অ্যানালাইসিস দিচ্ছি না, আমি এখানে সুন্দর করে কোন অধ্যায় কিভাবে পড়তে হবে, কি পড়তে হবে, কোন জায়গা থেকে প্রশ্ন আসছে, সবকিছু সুন্দর করে লিখে দিছি, যেন তোমাদের পড়ার আগে তুমি এই জিনিসটা যদি একবার চোখ বুলাও, তোমার একটা ম্যাপিং হয়ে যায়। কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করা, যেটাকে আমি বলতেছি তোমাদের অনেক সময় সাপেক্ষ ব্যাপার, আমি জিনিসটাকে একটু সহজ করে দিছি। এছাড়া যারা সেকেন্ড টাইমার্স আছো, রিভিশন দিবা বুঝতে পারতেছো না, ইভেন ফার্স্ট টাইমার দেও, এই পিডিএফটা কালেক্ট করে রাখো, যেন যখন তুমি রিভিশন দিবা এটা তুমি বুঝতে পারো। সো দ্যাটস ইট, আজকের মতো এই পর্যন্তই। বেস্ট অফ লাক, টাটা।